আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সাধারণ জ্ঞানের দুর্দান্ত একটি ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসের টপিকটা কি বলো তো ভাইয়া? টপিকটা হচ্ছে যেই টপিক থেকে আমরা বা যেই তোমাদের ফেজ থেকে সব থেকে বেশি অ্যাডমিশনে কোশ্চেন হয় এবং প্রতি বছরই কোশ্চেন হয়ে থাকে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন। আজকে কি শুধু ভাষা আন্দোলনই পড়বো? না ভাই, আজকে আমরা শুধু ভাষা আন্দোলন না, ভাষা আন্দোলনের সাথে রিলেট করে আনুষঙ্গিক যা আছে, যেরকম ধরো ভাষা আন্দোলন ভিত্তিক যে উপন্যাসগুলো আছে বা ভাষা আন্দোলন ভিত্তিক যে রচনাগুলো আছে, ভাষা আন্দোলনের স্বীকৃতি বলি বা পাকিস্তান রাষ্ট্রের কিভাবে উদ্ভব হলো, কেন ভাষা রিলেটেড সমস্যাটা প্রথমে দেখা দিল, সেই জিনিসটা কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। সুতরাং কে কোথা থেকে আজকে ক্লাসটিতে দেখছো একটু ভাইকে কমেন্টস করে জানাও, পাশাপাশি তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটা অবশ্যই জানাবা, এবং সেই সাথে তুমি আরেকটু কমেন্টস করে ভাইকে জানিয়ে দাও যে ভাইয়ার ওকে ভাই, একটু কমেন্টস করে ভাইয়াকে জানিয়ে দাও যে তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, পাশাপাশি আজকের ক্লাসটি অবশ্যই তোমার ফার্স্ট কাজ হবে। আজকের ক্লাসটি অবশ্যই তুমি একটু দয়া করে টাইমলাইনে শেয়ার করে দাও, টাইমলাইনে একটু কষ্ট করে শেয়ার করে দাও, এবং ফ্রেন্ডরা যারা এখন পর্যন্ত যারা যুক্ত হয় নাই তাদেরকে একটু কষ্ট করে তুমি মেনশন করে দাও। ওকে 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 তোমরা অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, আমিও একটু ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, রাহুল সরকার বলছো গাইবান্ধা থেকে, গোধূলি বেলা বলছো সাতক্ষীরা থেকে। ওকে, হজরত বেলাল বলছো রংপুর থেকে, এমএসটি মিম বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, কুষ্টিয়া থেকে অনেকেই দেখছো। তাহলে চলো আমি একটু শেয়ার করে দিয়ে তোমাদের সাথে আমরা একটু যুক্ত হয়ে যাই। ওকে 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 অনেকেই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছ, একটু ভাইকে জানাও। ওকে 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 তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের লেকচার আজকের। ঠিক আছে, কাজী আবু তালহা বলছো আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যশোর থেকে দেখছি। গুড। ওকে 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 কে কোথা থেকে দেখছো ভাইকে একটু কমেন্টস করে জানাও। পাশাপাশি ক্লাসটা যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়াকে। ওকে, আমাদের সাথে মুশফিকুর রহমান বলছো কুষ্টিয়া ফ্রম বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের কুষ্টিয়া থেকে নাকি? হ্যাঁ, তুমি যে বাংলাদেশে থাকো এটাই তো আমি জানতাম না। ওকে, এরপর মুশফিকুর রহমান শাহিদ বলছো। আচ্ছা ঠিক আছে, এরপরে গোলাম রব্বি আছো হরিপুর থেকে। এরপরে রাহুল বলছো গাইবান্ধা থেকে। ঠিক আছে ভাই, আমার নামটা বলেন। ARS শিহাব। আচ্ছা, ARS শিহাব, হ্যাঁ আমি বললাম আর শিহাব কিনা। ঠিক আছে, MST মীরা বলছো আসসালামু আলাইকুম ভাইয়া, বরগুনা থেকে দেখছো। কুষ্টিয়া থেকে দেখছো হচ্ছে। ওকে, ফিরে এসো নীরবে। আল্লাহ, কি সুন্দর সুন্দর নাম তোমাদের, ফিরে এসো নীরবে। ওকে, চলো তাহলে আমরা আমাদের মেইন লেকচারটা শুরু করে দেই, কারণ আজকের লেকচারটা বেশ বড় এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সুতরাং চলো প্রথম থেকেই তোমাদের সাথে আমরা একটু আলোচনা করি, পড়াশোনা নিয়ে সিরিয়াস। দেখো কি বললাম, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন এটা একটু জানতে চাই। ভাষা আন্দোলন যখন হয় তখন সেই সময় আমাদের কয়েকটা জিনিস জানতে হয়, যেরকম ভাষা আন্দোলনের সময় পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, অথবা জানা হয় সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, অথবা বলা হয় সেই সময় এই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন। হ্যাঁ, এই ধরনের অনেক কোশ্চেন হয়ে থাকে। পাশাপাশি অনেক সময় এটাও হয় ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন। হ্যাঁ, সো এই ধরনের কোশ্চেনগুলো তুমি পেয়ে থাকবা। তাহলে একটু এই কোশ্চেনটার উত্তর করো। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার, আবারও ভালো করে বলছি প্রাইম মিনিস্টার, সেই সময় কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল না। কেন প্রেসিডেন্ট ছিল না, কেন ভাষা আন্দোলনটা হইলো, এই পুরো জিনিস আজকে বেসিক দিয়ে তোমাকে পড়াবো। ওকে, তোমার মাথার মধ্যে অনেকগুলো কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি তুমি বুঝতে পারবা কেন আমাদের এই ভাষা আন্দোলনটা এত সুন্দর করে পড়া উচিত। ওকে 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 এইটার উত্তর। ওকে ওকে, তাবাসসুম শিবু বলছে স্যার আমি পৃথিবী থেকে। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি আবার এলিয়েন কিনা, তুমি আবার পৃথিবীর বাইরে থেকে যুক্ত হলে কিনা। ওকে, আচ্ছা, নাইমা সুলতানা ইনি বলছো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, পেইড ব্যাচ থেকে দেখছো। ওকে, ঠিক আছে, রংপুর থেকে দেখছো জান্নাতুল নোভা। ওকে ওকে, ক্লাসটা কারা শেয়ার করো নাই তারা দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটা একটু শেয়ার করে ভাইকে একটু কমেন্টসে ডান লিখে দাও। ওকে, ক্লাসটা একটু শেয়ার করে ভাইকে কমেন্টসে একটু ডান লিখে দাও। ওকে ওকে, একটু কমেন্টসে একটু ডান লিখে দাও, বলো যে ভাই ক্লাসটা শেয়ার করেছি। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু শুরু করে দেই আমাদের পড়াশোনার মেইন পার্ট। আমরা দেখি কি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার কে ছিলেন। চলো, ভাষা আন্দোলনের সময় এখানে কয়েকজন মানুষকে দেখছি। একটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। এই মোহাম্মদ আলী জিন্নার তোমার হচ্ছে ডাকনাম কি, বা মোহাম্মদ আলী জিন্নাকে কি বলা হয়? কায়দে আজম বলা হয়, এর উপাধি হচ্ছে কায়দে আজম। ওকে, লিয়াকত আলী আছে, এরপর খাজা নাজিম উদ্দিন আছে, নুরুল আমিন আছে। ওকে, এই খাজা নাজিম উদ্দিনের মধ্যে যে এর তোমার হচ্ছে কবর কোথায় জানো? এর কবর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। ওকে, তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেই 1919 আমাদের কত সাল? 1952 সাল। সেই সময় ক্ষমতায় কে ছিলেন? ওকে, প্রথমেই যদি মোহাম্মদ আলী জিন্না বলি, সে হচ্ছে পাকিস্তান যখন স্বাধীন হয় কবে?
1900 1900 1900 কত সাল? 1947 সালের 47 সালের কত তারিখ পাকিস্তান স্বাধীন হয়? 1947 সালের 14ই আগস্ট। ওকে, 14ই আগস্ট স্বাধীন হয় পাকিস্তান। হ্যাঁ, আর 15ই আগস্ট স্বাধীন হয় বাংলাদেশ, 15 আগস্ট স্বাধীন হয় ভারত। তুমি কিভাবে মনে রাখবা? দেখো, ভারতের সাথে আমাদের সম্পর্ক নিবিড়, এবং 15ই আগস্ট ছিল আগে আওয়ামী লীগ আমল যখন ছিল সেই সময় তুমি জানো 15ই আগস্ট ছিল বাংলাদেশের জাতীয় শোক দিবস, কিন্তু সেটা বর্তমানে ক্যান্সেল হয়েছে। যাই হোক, বাংলাদেশের শোক দিবসে ভারত সব থেকে বেশি আনন্দ করতো। কেন আনন্দ করতো? কারণ ভারতের এই 15ই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। ওকে, এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস হচ্ছে 14ই আগস্ট। এখন তোমাকে আমি কিছু জিনিস বলবো এখান থেকে। ওকে, চলো আমরা একটু শুরু করি। এই মোহাম্মদ আলী জিন্নাহ, এই যে 1947 সালে যখন পাকিস্তান যখন স্বাধীন হয়, সে 1947-এর, ওকে, 1947-এর সময় পাকিস্তানের ইনি ছিলেন পুরো পাকিস্তানের কি ছিলেন? ইনি পুরো পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। গভর্নর, ওকে, গভর্নর জেনারেল। হ্যাঁ, এখন গভর্নর জেনারেল, তাকে প্রেসিডেন্ট না বলে গভর্নর জেনারেল কেন বললাম? এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ কি জানো? কারণ সেই সময় পাকিস্তানের দুইটা খণ্ড ছিল। ওকে, আমরা একটু আলোচনা করব। দেখো, এই যে হচ্ছে পুরো পাকিস্তান, হ্যাঁ, এই যে হচ্ছে পুরো পাকিস্তানের অংশ, এই যে হচ্ছে পুরো পাকিস্তান, এই পাকিস্তানের দুইটা অংশ, তাই না? একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, ওকে, আমরা যদি একটু অন্যভাবে লিখে দেখো, এটাকে যদি আমি বলি, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। ওকে, তো এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। ওকে, তো এই যে দুইটা যেহেতু প্রদেশ, এইটা একটা বেসিক প্রদেশ, মানে এর মধ্যে আরো প্রদেশ আছে, কিন্তু পুরোটাকে ধরে একটা প্রদেশ বলা হয়, আর এইটা একটা প্রদেশ। দুইটা মিলে যেহেতু একটা দেশ ছিল, সো এইটার যেহেতু প্রদেশ ভিত্তিক ভাগ, তার মানে এইটা একটা প্রাদেশিক সরকার থাকবে এবং একটা কেন্দ্রীয় সরকার থাকবে, যেটা বর্তমানে তুমি ভারতে দেখতে পাও। ভারতে মোট প্রদেশ বা রাজ্য কয়টা? 28টি। দেখবা আমাদের বাংলাদেশের পাশে ভারতে একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, তাই না? দেখো, এই পশ্চিমবঙ্গের একটা সরকার আছে, মানে স্থানীয় একটা সরকার, আবার পুরো ভারতের একটা সরকার আছে। ওকে, তার মানে ভারতের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের একটা তোমার হচ্ছে স্থানীয় সরকার আছে এবং পুরোটা মিলে হচ্ছে একটা কেন্দ্রীয় সরকার আছে। তো এই যে স্থানীয় সরকারগুলা দেখো, যে যদি দেখো তুমি ভারতের যে স্থানীয় সরকার ব্যবস্থা আছে, তো ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী হয়, স্থানীয় সরকার ব্যবস্থায় যে প্রধান, মানে প্রত্যেকটা প্রদেশের যে প্রধান হয় তাকে বলা হয় মুখ্যমন্ত্রী, কিন্তু পুরো দেশ জুড়ে যে প্রধান তাকে বলা হয় প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো দেখো এইখানে এই অঞ্চলের একটা মুখ্যমন্ত্রী থাকবে কিনা? এই অঞ্চলে একটা মুখ্যমন্ত্রী থাকবে, আবার হচ্ছে এইখানেরও কিন্তু একটা মুখ্যমন্ত্রী থাকবে। ওকে, মুখ্যমন্ত্রী, কিন্তু সব মিলে কি থাকবে? সব মিলে হচ্ছে একটা দুইটা মিলে হচ্ছে একটা থাকবে হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, একটা কি থাকবে? একটা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আমি তোমাকে কি বললাম, একটা তো এখানে একটা প্রেসিডেন্টও থাকার কথা, দুইটা মিলে একটা প্রেসিডেন্ট থাকার কথা না? প্রত্যেকটা দেশে তো একটা প্রেসিডেন্ট থাকে। তাহলে এইখানে কেন প্রেসিডেন্ট ছিল না? প্রেসিডেন্ট না থাকার কারণ যতদিন না পর্যন্ত ব্রিটিশরা এখান থেকে চলে গেছিল, তো ব্রিটিশরা যাওয়ার ক্ষেত্রে একটা শর্ত এরকম ছিল, যতদিন না পর্যন্ত পাকিস্তান অথবা ভারত, যে কোনো দেশ, তাদের কি থাকবে না, যতদিন পর্যন্ত এই পাকিস্তান অথবা এই ভারত, যতদিন পর্যন্ত তারা তাদের একটা সংবিধান রচনা করতে পারবে না, ততদিন পর্যন্ত কি হবে? ততদিন পর্যন্ত তুমি জানো যে তারা কি করবে না, তারা হচ্ছে ইনডিরেক্টলি ওই যে ব্রিটিশদের অধীনে থাকবে। ইনডিরেক্টলি আমরা ব্রিটিশদের অধীনে থাকবো। এই জন্য পাকিস্তানে প্রথমে এই যে জিনিসটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেখা দিল, তার নাম হচ্ছে পাকিস্তানের একটা সংবিধান রচনা করার ক্ষেত্রে অনেক বেশি মরিয়া হয়ে উঠলো। তুমি জানো ভারত সংবিধান রচনা করে ফেলছিল, কিন্তু পাকিস্তান সেই 47 থেকে 1956 সাল পর্যন্ত পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য দরকার ছিল। এই 56 সালের মধ্যে পাকিস্তান যেহেতু সংবিধান রচনা করতে চাচ্ছিল, এবং 56 সালের আগ পর্যন্ত যেহেতু পাকিস্তানের ডিরেক্ট একটা সম্পূর্ণ স্বাধীন দেশ না, এই জন্য ওরা চাইলেও প্রেসিডেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারতো না। ওরা চাইলেও কি করতো? তখন গভর্নর জেনারেল ইউজ করতো, গভর্নর জেনারেল। এই জন্য আমি যদি বলতাম প্রথমেই যদি ধরো বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, তো এরকম পাকিস্তানও যদি প্রথমেই স্বাধীন হইতো, তাহলে এই মোহাম্মদ আলী জিন্নাহকে কিন্তু পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট বলা হতো, কিন্তু তিনি পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট না, তাকে বলা হয় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। 1947 সালে কি ছিলেন? 1947 সালে বললাম গভর্নর জেনারেল। এবং 1947 সালে আমরা আর কি দেখবো? 1947 সালে এই লিয়াকত আলী কিন্তু 1947 সালে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লিয়াকত আলী। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী 1947 সালে। এ হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী। আবার যদি দেখি খাজা নাজিমউদ্দিন ছিলেন 1952 সালে। 1952 সালে কি ছিলেন? 1952 সালে খাজা নাজিমউদ্দিন ছিলেন এই পূর্ব
পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। কত সাল? 1952 সাল। আবার এই 1952 সালে এই নুরুল আমিন ছিলেন এই বাংলা বা পূর্ববঙ্গ, ওকে, পূর্ববঙ্গ মানে আমাদের এই বাংলাদেশ একটা প্রদেশ ছিল। এই পূর্ববঙ্গর কি ছিল? পূর্ববঙ্গর ছিলেন হচ্ছে সে মুখ্যমন্ত্রী। আমরা জানি একটা প্রদেশের যে মেইন তাকে বলা হয় মুখ্যমন্ত্রী, কিন্তু পুরো দেশের যে মেইন তাকে বলা হয় প্রধানমন্ত্রী। আশা করি ক্লিয়ার। এইখানে চারজন ব্যক্তি সম্পর্কে যে 4টা তথ্য, এইখানে আমাদের প্রত্যেকটা জিনিস এখানে দেখো একদম বিস্তারিত দেওয়া আছে। সুতরাং তোমার ভুল করার কোনো অপশন নাই। তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে। ময়মনসিংহের শহর বিদ্যুৎহীন, তাই ক্লাসটা করতে পারতেছেন। আচ্ছা, ভণ্ডামি সবাই ভুলে গেছে, অবশ্যই ভণ্ডামি সবাই ভুলে গেছে। তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দাও, ওকে। আজকের টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে ভাষা আন্দোলন থেকে আমরা শুরু করছি, ওকে। তাহলে চলো আমরা একটু দেখি, ঠিক আছে। ওকে, অনেকদিন পর আপনার ক্লাসে, তাই নাকি? হাই কি বলো? ক্লাস তো আমরা প্রতিদিনই করার চেষ্টা করি, ওকে। তাহলে চলো আমরা কি বললাম, এই ছিল মোটামুটি আমাদের ভাষা আন্দোলনের সময় পুরো যে গভর্নর, পাকিস্তান সরকারের সময় গভর্নর ছিলেন কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, আবার প্রধানমন্ত্রী ছিলেন কায়েদে মিল্লাত লিয়াকত আলী, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। কিন্তু সে পরবর্তীতে কি হয়, প্রমোশন হয়ে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় এই খাজা নাজিমুদ্দিন, এবং গভর্নর জেনারেল হয় মালিক গোলাম মোহাম্মদ আজম, ওকে। ঠিক আছে, এই পর্যন্ত জানলাম। দেখো পরের অনেক কিছু আজকে তুমি নতুন জানবা। দেখো কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল, পূর্ববঙ্গে ভাষা আন্দোলন হয়েছিল কিসের ভিত্তিতে, এটা একটু জানতে চাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে কোশ্চেন, এটা কিন্তু সরাসরি ডিইউ এর কোশ্চেন, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে কোশ্চেন একটু জানতে চাই, ওকে। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমাদের সাথে রবিন শেখ আছো, এরপর হচ্ছে শান্ত আছো, এমডি জুবাইর হোসাইন, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাবিবা, ওকে, শেয়ার ডান, গুড। এরপরে তাবাসসুম শিমু, ভালো হয়ে যাও মাসুদ, আচ্ছা ভালো হয়ে গেছে, সমস্যা নাই। ওকে, যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটা একটু শেয়ার করে দাও, ওকে। ভাই একটু দেখতে চাই, ওকে। তাহলে চলো, এটার উত্তরটা তোমরা একটু করতে থাকো, আমি দেখি কে কি কমেন্ট করলা একটু দেখা যাক, ওকে। এতজন ক্লাসে আসো, ক্লাস শেয়ার করেছো মাত্র 18 জন, দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও, ওকে। তাহলে চলো আমরা ক্লাসটিতে, ওকে, চলো দেখি কি বলি। আমরা কি বললাম, যে কোনো দেশে এখানে কি বলছে, ভাষা আন্দোলন বা কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল। ভাষা আমরা জানি বাংলাদেশে দুইটা কনসেপ্ট নিয়ে অনেক বেশি প্যাচ লাগে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে বাঙালি, আর একটা হচ্ছে বাংলাদেশি, আরেকটা হচ্ছে বাংলাদেশি। এখন বাংলাদেশের জাতীয়তাবাদ কি হবে? বাংলাদেশে দেখো, বাঙালি ভাই বাংলাদেশেও থাকে, ভারতেও থাকে, হ্যাঁ, বাঙালি বাংলাদেশেও থাকে, ভারতেও থাকে, আর বাংলাদেশে কিন্তু আবার বাঙালিও থাকে, অবাঙালিও থাকে। এটা নিয়ে কিন্তু অনেক বেশি প্যাচ লাগে, ঠিক আছে। এখন দেখো, আমাদের পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল কিসের ভিত্তিতে? অবশ্যই সেটা ভাষার ভিত্তিতে। তখন তো আর বাংলাদেশ ছিল না, তার মানে এটা দেশীয় না, তখন এটা ছিল বাঙালি। তার মানে এইটা হবে কি ভাই, এটা হবে বাঙালি জাতীয়তাবাদ। তার মানে আমরা যে বাঙালি, বাংলাদেশের যে জাতীয়তাবাদ, সেই বাংলাদেশের জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদের জায়গা থেকে আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম। কত সাল? 1952 সালে আমাদের কি হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল। আশা করি ক্লিয়ার। 2 নম্বর কোশ্চেনের উত্তর তাহলে কি হলো? 2 নম্বর কোশ্চেনের উত্তর হলো বাঙালি জাতীয়তাবাদ। 3 নম্বর কোশ্চেনের উত্তর জানতে চাই, একটু কমেন্টস করো, ওকে। 3 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু জানতে চাই, একটু কমেন্টস করো। ভাইকে বলো যে পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে, তার মানে এই যে পাকিস্তানের যে গণপরিষদ অধিবেশন হতো, গণপরিষদ কি তোমরা জানো? আমরা একটু কমেন্টস করবো, একটু কমেন্টস দেখবো, ওকে। আচ্ছা, সিনথিয়া, শ্বেতা, সুমি, ক্লাস কখন শুরু হয়েছে? একটু আগে শুরু হয়েছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমরা যারা এটার উত্তর করতে পারছিল না, একটু উত্তর করে দাও, ওকে। সৌরভী আক্তার বলছো, এরপরে হচ্ছে আফসানা মিম, এরপরে স্বর্ণা, এরপর আফরিন স্নিগ্ধা, এরপর হচ্ছে শান্ত আছো, সন্ধ্যা সারা আছো, এরপর রাব্বি মিয়া আছো, রাইহান, ওকে, অনেকেই তোমরা আছো। একটু কথা বলি তোমাদের সাথে, সেটা হচ্ছে এই যে ভাষা আন্দোলন নিয়ে পড়াচ্ছি না, তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা জব রিলেটেড পরীক্ষা হতে পারে, এইখান থেকে আজকের যে ক্লাসটা আমি করাবো, আজকের ক্লাস থেকে একটা না একটা এমসিকিউ তুমি কমন পাবা, অবশ্যই তুমি কমন পাবা। কারণ প্রতি বছর এখান থেকে কিন্তু ভাই কোশ্চেন হয়, এখান থেকে অবশ্যই কোশ্চেন হয়। এখন তোমার কি করা উচিত? এই অ্যাডমিশনের টাইমে আসছো, অনেক বেশি স্ট্রাগল ফিল করতেছো, অনেক বেশি মনে হচ্ছে ভাই আমাকে দিয়ে হবে না, কি হবে, কি করব, আমি তো পারতেছি না, আমি তো বুঝতেছি না কি করা উচিত। ভাই একটাই কথা তোমার জন্য,
তোমার কি মনে হয় বাংলাদেশের সেরা প্ল্যাটফর্মে তুমি নাই? বাংলাদেশের সেরা মেন্টররা তোমাকে পড়াচ্ছে না? অবশ্যই বাংলাদেশের সেরা প্ল্যাটফর্ম তুমি পাচ্ছ, বাংলাদেশের সেরা মেন্টর তুমি পাচ্ছ, বাংলাদেশের সেরা গাইডলাইন তুমি পাচ্ছ, বাংলাদেশের সেরা ম্যাটেরিয়ালস তুমি পাচ্ছ। এত কিছু যখন তুমি পাচ্ছ, তখন কি তোমার মনে হচ্ছে না যে বাংলাদেশে তুমি টপ করার মতো অ্যাবিলিটি তোমার আছে? ভাই প্রতি বছর তোমার এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর টপ করতেছে, প্রতি বছর তারা তাদের স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়তেছে, প্রতি বছর তারা স্ট্রাগল করে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে, তারা তাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারতেছে। তুমি কেন পারবে না? অবশ্যই তোমাকে দিয়ে সম্ভব। জাস্ট একটা কথাই তোমাকে আমি বলবো যে নিজের লক্ষ্যটাকে স্থির করে, এখন তোমার হচ্ছে মানে সামনে যেহেতু অ্যাডমিশন টেস্ট, এখন আর সময় নষ্ট করার মতো সময় তোমার নাই। সো এখন ফেসবুকে রিলস কম দেখে, ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও কম দেখে, এরপর তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সময় কম ব্যবহার করে, মেসেঞ্জার, এরপর হোয়াটসঅ্যাপ থেকে সময়গুলো স্কিপ করে এনে এই তুমি ক্লাসের পিছনে দাও, তুমি তোমার শেখার পিছনে দাও, তুমি তোমার বইয়ের পিছনে দাও, তুমি পড়াটাকে মজার ছলে পড়ো, কৌশল দিয়ে পড়ো, তাহলে দেখবা সবকিছু রিলেট করে পড়তে পারলে তোমার মনে থাকবে, আদারওয়াইজ দেখবা যে ঝামেলায় পড়ে যাচ্ছে। সুতরাং এখন থেকে একটা রুটিন সেট করো, নিজের কি করা উচিত, নিজের কি না করা উচিত, এবং একটা রুটিন বেসড পড়াশোনা যদি করতে পারো এবং নিজেকে যদি পড়াশোনার প্রতি সর্বোচ্চ পুশ করতে পারো, তাহলেই তোমাকে দিয়ে ভালো কিছু সম্ভব। তাহলে চলো দেখি আমরা পাকিস্তানের গণপরিষদ। ওকে, এখন গণপরিষদ নিয়ে যদি আমি প্রথমে একটু বলি, গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে ভাইয়া যেটা সংবিধান রচনা করার, সংবিধান রচনার জন্য যে সংসদ, সংবিধান, একটা দেশের সংবিধান রচনা করার জন্য যে সংসদটা থাকে তাকে বলা হয় হচ্ছে গণপরিষদ। তার মানে গণপরিষদ হচ্ছে সংবিধান রচনা করার সংসদ। এখন তোমাকে আমি যদি বলি, ধরো বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, ধরো এই জুলাইয়ের 24 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এরপরে একটা জিনিস বারবার আসছে যে সংবিধান ওইটাকে বাদ দিয়ে নতুন করে সংবিধান রচনা করার জন্য গণপরিষদ গঠন করা হোক। তার মানে যতদিন পর্যন্ত একটা দেশের সংবিধান রচনা করা না হয়, ততদিন যে সংসদের যে কাজটাকে হয় সেই কাজটাকে বলা হয় গণপরিষদ। তাহলে আমরা বলি প্রথমেই দেখি, আমি যদি দেখি 1948 সালে এই যে পাকিস্তানের যে একজন ব্যক্তি ছিল, ইনি হচ্ছে কুমিল্লায় বাড়ি, এনার কোথায় বাড়ি? এনার বাড়ি হচ্ছে কুমিল্লার। সেই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত তিনি এই গণপরিষদে দাঁড়িয়ে বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি বাংলা করা হোক। কিন্তু পাকিস্তানের সেই সময় যে উচ্চপদস্থ যারা ছিল, তারা এটাকে একদম দুচ্ছাই করে তাড়িয়ে দেয় এবং তারা কোনোভাবে এটা মেনে নেয় নাই। ঠিক আছে, তারা যখন কোনোভাবে এটা মেনে না নিল, তখনই কিন্তু ভাই ঝামেলাটা শুরু হয়। তার মানে ঝামেলা শুরু হওয়ার পিছনে প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে এই ধীরেন্দ্রনাথ দত্ত, তার যেই একটা তোমার প্রপোজাল ছিল, সেই প্রপোজালটা সে কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, তাহলে চলো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, ধীরেন্দ্রনাথ দত্ত। ওকে, ক্লিয়ার। পরে কোশ্চেনটার উত্তর জানতে চাই। দেখো, তমদ্দুন মজলিস বেসিক্যালি একটা সংগঠন। একটা হচ্ছে সংগঠন। এই তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? তমদ্দুন মজলিস একটা হচ্ছে বেসিক্যালি সাংস্কৃতিক সংগঠন, একটা সাংস্কৃতিক সংগঠন। ওকে, এই সাংস্কৃতিক সংগঠন যেটা আছে, এই সাংস্কৃতিক সংগঠনটা বেসিক্যালি ভাষা আন্দোলনের জন্য। ওকে, ভাষা আন্দোলন। ওই যে তুমি দেখলা যে প্রথম দিকেই হচ্ছে ভাষা রিলেটেড একটা ঝামেলা কিন্তু হচ্ছিল। পশ্চিম পাকিস্তান চাচ্ছিল এই পূর্ব পাকিস্তানের ভাষা কি হোক, পূর্ব পাকিস্তানের ভাষা হোক তোমার উর্দু। কিন্তু তারা এটা জোর করে চাপাই দিলেই তো হবে না। এই জন্য বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, তিনি কি করেছিলেন? তিনি একটা প্রতিষ্ঠান করেছিলেন। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে তমদ্দুন মজলিস। ওকে, তো তমদ্দুন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়, এইটা নিয়ে কিন্তু একটা ব্যাপক ট্রল আছে, বা একটা ব্যাপক ধরনের ভুল ভ্রান্তির বা দেখা যায়, কারণ বাজারের এক এক বইতে এক এক ধরনের তথ্য দেয়। ওকে, আমরা এইটা যদি একটু তোমাকে বলি যে ভুল কোনটা, বাজারে দুইটা ধরনের তথ্য দেওয়া, একটা হচ্ছে 1 সেপ্টেম্বর আর একটা হচ্ছে 2 সেপ্টেম্বর। ওকে, এই দুইটার মধ্যে এইটাকে তুমি হচ্ছে সবথেকে বেশি নির্ভরযোগ্য তথ্য। ওকে, সবথেকে বেশি নির্ভরযোগ্য তথ্য হচ্ছে কত সেপ্টেম্বর? 1 সেপ্টেম্বর। কিন্তু যদি কখনো তুমি 1 সেপ্টেম্বর না পাও, তখন সেই ক্ষেত্রে তুমি 2 সেপ্টেম্বর 1947 তুমি উত্তর করতে পারো। কিন্তু যদি 1 সেপ্টেম্বর থাকে অপশনে, তাহলে অবশ্যই তোমাকে 1 সেপ্টেম্বর উত্তর করতে হবে। এটা কিন্তু মাস্ট। তার মানে এই কোশ্চেনটার উত্তর কত? এই কোশ্চেনটার উত্তর ভাই 1 সেপ্টেম্বর। এই কোশ্চেনটার উত্তর ভাইয়া 1 সেপ্টেম্বর। ওকে, এই কোশ্চেনটার উত্তর পেলাম আমরা 1 সেপ্টেম্বর। তাহলে চলো পরে কোশ্চেনটা বলি। এই যে ভাষা আন্দোলনের ক্ষেত্রে তমদ্দুন মজলিসের সাথে জড়িত প্রতিষ্ঠান এর কার নেতৃত্বে গঠিত হয়? তার মানে তমদ্দুন মজলিস সেটা কার নেতৃত্বে বা কে গঠনে সাহায্য করে? ওকে, একটু কমেন্টস দেখতে চাই তোমাদের, কে কি কমেন্টস করলা।
কে কি কমেন্টস করলো? ওকে 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 ওকে, আর এই শান্ত আছো, এরপর ফরিদ আছো, এরপর হচ্ছে ওকে মৌসুমি আছো, এরপর তামান্না বলছো, রুনা বলছো, ওকে ঠিক আছে, রীতি, শান্ত, এরপর সুমন, মেঘবালিকা, তাবাসসুম তিশা, তাবাসসুম শিমু, সিনথিয়া শেহতাজ সুমি, ইতিমণ্ডল, মিম, সবাই কিন্তু কোশ্চেনটার উত্তর করে দিয়েছো। স্বর্ণা, এরপর নাহিমা আছো, মিতু আছো, ওকে সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আমরা এই কোশ্চেনটার উত্তর যদি একটু দেখি কি হবে, ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, এই যে তমদ্দুন মজলিস, এই তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় ডক্টর আমাদের অধ্যাপক আবুল কাশেম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন, তিনি কোন জায়গায়, তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, ওকে অধ্যাপক ছিলেন সায়েন্স ফ্যাকাল্টির, এর নাম হচ্ছে অধ্যাপক আবুল কাশেম। তিনি কি করেছেন, তিনি হচ্ছে এই তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করে, এবং এই তমদ্দুন মজলিস ভাই এমন একটা সংগঠন যেটা হচ্ছে ভাষা আন্দোলনের জন্য, ওকে ভাষা আন্দোলনে প্রথম প্রতিবাদ করে, প্রথম সংগঠন হিসেবে প্রতিবাদ করে, প্রথম প্রতিবাদ করে সংগঠন হিসেবে, ওকে সংগঠন হিসেবে, এবং এইটাই সব থেকে বেশি হচ্ছে ভূমিকা পালন করেছিল সে সময় সংগঠন হিসেবে। এবং এই তমদ্দুন মজলিস একটা পত্রিকা বের করতো, ঠিক আছে, একটা পুস্তিকা ছিল এদের, একটা পুস্তিকা, ওকে পুস্তিকা, সেই পুস্তিকার নাম কি, পুস্তিকার নাম ছিল হচ্ছে রাষ্ট্রভাষা। পুস্তিকার নামটা একটু লেখো, তোমরা একটু নোট করো, এর নাম ছিল রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু, এটা ছিল হচ্ছে এই পুস্তিকার মেইন হেডলাইন, রাষ্ট্রভাষা কি বাংলা হবে নাকি উর্দু হবে। ঠিক আছে, এটা কার তোমার হচ্ছে তত্ত্বাবধানে, অধ্যাপক আবুল কাশেমের তত্ত্বাবধানে। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তাহলে চলো পরে কোশ্চেনটার উত্তর করি। পরে কোশ্চেন 6 নম্বর, 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালন করা হতো কবে? তার মানে বর্তমান তো আমরা ভাষা আন্দোলন দিবস পালন করি হচ্ছে 21 ফেব্রুয়ারি, তাই না? বর্তমানে করি 21 ফেব্রুয়ারি, এই 21 ফেব্রুয়ারি করি হচ্ছে 1952 সাল থেকে। 1952 সাল থেকে আমরা 21 ফেব্রুয়ারি করলাম, কিন্তু 1952 সালের আগে ভাষা আন্দোলন হিসেবে ছিল কত তারিখ? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন না? মানে ডিম আগে নাকি মুরগি আগে টাইপের কোশ্চেন। ওকে আজকে ভাইয়া পাকিস্তান ভারত নিয়ে যুদ্ধ হয়েছে তাই নাকি? ওকে সমস্যা নাই। ওকে দেখি বিদ্যাসাগর, আচ্ছা আর এই শান্ত বিদ্যাসাগরী, ওকে ঠিক আছে। ওকে এরপরে হচ্ছে এমএসটি মিম রসায়ন বিভাগের, এরপরে আমাদের আচ্ছা ফরিদ বলছো হানি ভাই আবার কি? ওকে আচ্ছা রিদ খান, ঠিক আছে, এরপর স্নেতা সুমি, এরপরে হচ্ছে ফাহমিদা আছো, এরপর নাহিমা আছো, তাহসিন তিশা আছো, ওকে এরপরে রাহুল সরকার, রীতি আছো, এরপরে নুসরাত জাহান মিতু, এরপর শান্ত আছো, সাদিয়া আছো, ওকে ঠিক আছে। আমরা একটু দেখি এটার উত্তর কি হতে পারে, এটার উত্তর কি হবে? আমরা কি বললাম যে 1900, দেখো বর্তমানে আমাদের ভাষা দিবস, বর্তমান কত? বর্তমান হচ্ছে শহীদ দিবস, বা বর্তমানে ভাষা আন্দোলন কত? বর্তমানে ভাষা দিবস আমরা পালন করি কবে? ভাষা দিবস, ওকে বর্তমান ভাষা দিবস পালন করি হচ্ছে আমরা 21 ফেব্রুয়ারি। কিন্তু এই চিত্রটা কিন্তু ডিফারেন্ট ছিল। এই চিত্রটা ডিফারেন্ট ছিল কত সাল? এই চিত্রটা ডিফারেন্ট ছিল হচ্ছে 1900 আমাদের 1948 থেকে 1948 থেকে 1952 সাল পর্যন্ত এই ডেটটা কিন্তু ডিফারেন্ট ছিল। এই ডেটটা ছিল হচ্ছে ভাইয়া 21 মার্চ। এই ডেটটা ছিল কত? এই ডেটটা ছিল 21 মার্চ। এই 21 মার্চে কিন্তু 21 মার্চ 1948 সালে একটা ঘটনা ঘটে। সেই 21 মার্চ 1948 সালে পাকিস্তানের, সেই সময় তো আমরা বাংলাদেশে ছিলাম, তো বাংলাদেশের এই যে বাংলাদেশের মানুষজন আছে, এরা মানে ছাত্ররা অনেক বেশি প্রোটেস্ট করার কারণে সে একটা হরতাল ডাকে, এবং হচ্ছে এই মানুষজন যারা আছে পাকিস্তানের, তাদের উপরে কি করে? তাদের উপর হচ্ছে যে হরতাল ডাকার ফলে কিছু মানুষকে নির্যাতন করা হয়, ওকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়। এই নির্যাতনের শিকার হওয়ার পরে এই যে আমাদের হচ্ছে 21শে মার্চকে কি করা হয়? 21শে মার্চকে ভাষা দিবস হিসেবে সেই সময় কিন্তু আমাদের ঘোষণা করা হয়, এবং সেই সময় 21শে মার্চ ভাষা দিবস হিসেবে পালিত হতো। ওকে দেখো এরপর 7 নম্বর কোশ্চেন, 1952 সালের 21 ফেব্রুয়ারি কত তারিখ ছিল বাংলায় কত তারিখ ছিল? এইটা আমরা অনেকেই ভুল করি। আমরা কিন্তু ওকে আমরা কিন্তু অনেকেই ভুল করি, ঠিক আছে। ওকে তোমরা যারা এখন পর্যন্ত ক্লাস শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দাও। ওকে সিনথিয়া, তাবাসসুম আছো, সৈকত আছো, এরপর শান্ত আছো, এরপর হচ্ছে ফাহমিদা আছো, শান্ত, এরপর রিয়াদ আছো, শান্ত, ওকে তাবাসসুম শিমু, এরপর হচ্ছে শোভা, ইসরাত জাহান, এরপর নাহিমা আছো, ইতিমণ্ডল, হুমায়রা আছো, এরপর হচ্ছে মাসফিয়া আছো, এরপর শান্ত আছো, সম্মি আছো। ওকে সবাইকে থ্যাংক ইউ। আমরা এটার উত্তরটা দেখবো। ওকে এটার উত্তরটা দেখবো। ইতিমণ্ডল বলছো, ওকে
এরপরে হচ্ছে তোমরা হচ্ছে সিরাজুম মুনিরা বলছো সৈকত, ওকে রাহুল, এরপরে হচ্ছে রাকিব, ঠিক আছে 21 দেওয়া আছে ভাই, ঠিক আছে 11 দেওয়া আছে, সমস্যা নেই 11। ওকে আমরা দেখি কি বললাম হচ্ছে 1952 সালের 21 ফেব্রুয়ারি কত তারিখ, বাংলায় ছিল কত তারিখ, ঠিক আছে বাংলায় ছিল কত তারিখ এবং কত সাল ছিল একটু জানতে চাই। বাংলায় ছিল কিন্তু 8ই ফাল্গুন। আমরা অনেক সময় দেখি অনেক বছরে আমাদের 9ই ফাল্গুন কিন্তু বাংলায় হয়ে যায় আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ যেটা, সেটা বাংলায় কিন্তু অনেক সময় যে লিপিয়ার রিলেটেড একটা প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় যে লিপিয়ার যুক্ত যে বছরগুলো আছে সেই বছরগুলোতে আমাদের 9ই ফাল্গুন হয়ে যায় হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারি। কিন্তু 1952 সাল যেটা ছিল সেই 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল হচ্ছে 8ই ফাল্গুন। ওকে এই ভুলটা যেন আর কখনো না হয়। 1952 সালের আমাদের 21 ফেব্রুয়ারি ছিল 8ই ফাল্গুন। যেরকম ধরো আমাদের অনেক ক্ষেত্রেই বাঙালিরা ওই বাংলা জিনিসটা পালন করার চেষ্টা করে, যেরকম ধরো কাজী নজরুল ইসলাম, ওকে কাজী নজরুলের আমাদের মৃত্যুবার্ষিকীটা কবে, সেই মৃত্যুবার্ষিকী কিন্তু আমাদের আমাদের গিয়ে বাংলা হিসাব করা হয়, আমাদের ইংলিশ হিসাব করা হয় না। ইংলিশ হিসাব করা হলে এই বছরে যেটা হয়েছে সেটা কিন্তু হইতো না। ওকে সো আমরা দেখি হচ্ছে 1952 সালের, এটা অনেকবার কোশ্চেন হয়েছে, এটা ডিউতে আসছিল একবার। ওকে আমাদের 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলায় কত তারিখ ছিল, এটা ছিল হচ্ছে 8ই ফাল্গুন। ওকে চলো তাহলে পরে কোশ্চেন, ভাষা আন্দোলনের সময় কত শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা? ভাষা আন্দোলন যখন হয় সেই সময় ভাষা আন্দোলনের সময় কত পার্সেন্ট মানুষের মুখের ভাষা বাংলা ছিল? ওকে 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 এবং এই ফাগুন নিয়ে তোমরা ফাগুন যখন দেখো তখন ভাবো তোমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরে, তোমরা যেই পরিমাণ দুষ্টু কোকিল ফাগুন দেখলেই মনে হয় যে এই ফাগুনি পূর্ণিমা রাতে হ্যাঁ চল পালায়ে যাই। কিন্তু এই ফাগুন নিয়ে কিন্তু শুধু ফাগুনি পূর্ণিমা রাতে না, অনেক কিছুই আছে। যেরকম ধরো জহির রায়হানের একটা উপন্যাস আছে, তার নাম হচ্ছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন জহির রায়হানের কি উপন্যাস, এই জহির রায়হানের একটা উপন্যাস আরেক ফাল্গুন, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে তোমার হচ্ছে বিখ্যাত ছিল। হ্যাঁ এই জহির রায়হানের প্রথম উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক আরেক ফাল্গুন, ঠিক আছে ওকে 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 আরো আমাদের অনেক ধরনের তথ্য আছে। সুতরাং তোমাদের মাথার মধ্যে কিন্তু কখনোই আরেক ফাল্গুন আসে না, তোমাদের মাথার মধ্যে সবসময় ওই জিনিসই আসে, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। এই দুষ্টু কোকিল যারা আছো তারা এখন থেকে সাবধান কেন, কারণ কয়েকদিন পরে অ্যাডমিশন, কোনোভাবে এই ধরনের দুষ্টুমি আর করা যাবে না, ঠিক আছে ওকে 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 কত পার্সেন্ট মানুষের মুখের ভাষা ছিল বাংলা? দেখো ঝামেলাটা কোথায় হয়, এই যে আমাদের ভাষা আন্দোলন যেটা হবে সেই সময় আমরা দেখি অনেক মানুষ ছিল বাংলায়, হ্যাঁ বাংলায় অনেক মানুষ ছিল, পাশাপাশি পাকিস্তান, তখন এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা মিলে যদি এক করি, তাহলে দুইটা মিলে এক করলে পুরো বাংলার আমরা দেখি মাত্র 56%, ওকে অনেক বেশি 56%, তার মানে অর্ধেকের বেশি মানুষের 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, ঠিক আছে 56.04% মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ওকে এত পার্সেন্ট মানুষ কথা বলতো কোন ভাষায়? বাংলা ভাষায়। এবং উর্দু ভাষায় কথা বলতো মাত্র কতজন জানো? উর্দু ভাষায় কথা বলতো মাত্র 3%। এখন তোমার মাথার মধ্যে কোশ্চেন হতে পারে যে ভাই মাত্র 3% মানুষের মুখের ভাষা উর্দু, তাহলে কেন বাংলাকে না করে উর্দুটাকে রাষ্ট্রভাষা করা হলো? কারণ তুমি জানো পাকিস্তান এবং ভারতের সাথে কিন্তু অলওয়েজ একটা কনফ্লিক্ট। তারা যুক্তি দিয়েছিল এরকম যে ভারতের কোনো কিছু আমরা নিব না, ভারতের তো একটা ভাষা আছে বাংলা, এই জন্য বাংলাকে আর রাখবে না, তারা বাংলাকে না রেখে তারা দাপ্তরিক ভাষা করার বা রাষ্ট্রভাষা করার দাবি জানালো হচ্ছে উর্দুকে, ঠিক আছে যেখানে মাত্র 3%। এবং তুমি জানো এই উর্দু হচ্ছে, দেখো তুমি ভারতের দিকে যদি তাকাও, মানে সফিস্টিকেটেড যে হিন্দু পরিবাররা আছে, মানে সফিস্টিকেটেড বলতে অভিজাত যে পরিবাররা আছে, তারা জেনারেলি আগে তারা সংস্কৃত ভাষায় কথা বলতো। এবং সফিস্টিকেটেড যে মুসলিম পরিবার আছে, মানে মুসলিম পরিবারের যে আভিজাত্য ছিল সেটা ছিল হচ্ছে বেসিক্যালি উর্দু ভাষায় কথা বলা। এই জন্য মুসলিমরা মাত্র 3% মানুষের মুখের ভাষা উর্দু হওয়ার পরেও পাকিস্তানিরা চাইলে উর্দুকে রাষ্ট্রভাষা করার, কিন্তু 56% মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলাকে তারা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে পরিচয় দিতে, স্বীকৃতি দিতে তারা নারাজ হইল, ঠিক আছে এই পর্যন্ত তথ্যগুলো জেনে রাখলে আশা করি এ পর্যন্ত হবে। তাহলে চলো পরে কোশ্চেনটা আমরা দেখি যে 1952 সালের 22 ফেব্রুয়ারি শহীদ হয় কে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং মজার। তার মানে তুমি জানো কোন ভাষা শহীদ 22 ফেব্রুয়ারি শহীদ হয়েছে? তুমি জানো সবাই 21 ফেব্রুয়ারি শহীদ হয়, কিন্তু এর মধ্যে একজন ব্যক্তি আছে যে 21 ফেব্রুয়ারি না, যে 22 ফেব্রুয়ারি শহীদ হয়। সে কে? ওকে 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 দুষ্টু কোকিল নাকি? আচ্ছা দুষ্টু কোকিল, ঠিক আছে সমস্যা নাই। ওকে তোমরা অনেকেই কিন্তু দুষ্টু কোকিল, হ্যাঁ
এই যে এখন যদি ফাগুনী পূর্ণিমা রাতে পলাই যাও, কয়েকদিন পরে এই ফাগুনী পূর্ণিমা রাত জীবনের জন্য বাস হয়ে আসবে। হ্যাঁ, সুতরাং এখন যা দেখবা সব পড়াশোনা রিলেটেড। এখন ফাগুন দেখলে তুমি আর ওই ফাগুন দেখবা না। হ্যাঁ, তুমি এখন ফাগুন দেখলে দেখবা হচ্ছে সেই তোমার হচ্ছে তাহারেই পরে মনে কবিতার সেই ফাগুন মাস। তুমি এখন ফাগুন দেখলে দেখবা যে 1952 সালের ফাগুন মাসে ভাষা আন্দোলন হয়েছিল। এখন তুমি ফাগুনের কথা ভাবলে তুমি ভাববা আরেক ফাগুন ছিল জহির রায়হানের একটা উপন্যাস। এখন ফাগুন দেখলে তোমার সব এই ধরনের পড়াশোনা কেন্দ্রিক তথ্য আসবে, যাই করো আর না করো। ঠিক আছে, এখন যদি পাখিকে নিয়েও ভাবো, তাহলে পাখিকে নিয়ে মানে ভাবার সময় অবশ্যই ভাবতে হবে যে পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম হচ্ছে হামিং বার্ড। কোন পাখি হচ্ছে তোমার হচ্ছে রাতের বেলায় চোখে দেখে না। এই টাইপের মানে পড়াশোনা রিলেটেড যা আছে সবকিছু তোমাকে এখন ভাবতে হবে। ভাবনা চিন্তা যা আছে সব দুষ্টু কোকিল থেকে কনভার্ট করে এখন খুব সুন্দর শান্তশিষ্ট পড়াশোনা নির্ভর একটা কোকিলে বানাইতে হবে নিজেকে। ওকে, দেখি 1952 সালের 22 ফেব্রুয়ারি শহীদ হয় আমরা একটু ঘটনায় আসি। ওকে ওকে দেখো 1952 সালের দিনটা হচ্ছে 1952। ওকে 1952 সাল, 1952 সালের। ওকে, এই যে 20 ফেব্রুয়ারি রাত থেকে, তার মানে 21 ফেব্রুয়ারি সকাল থেকে, 21 ফেব্রুয়ারি সকাল থেকে 144 ধারা জারি করে। 144 ধারা। ওকে, এখন 144 ধারা কি ভাইয়া? 144 ধারা হচ্ছে মানে এই 144 ধারা যখন একটা দেশে জারি করা হয় তার মানে জরুরি অবস্থা। তার মানে এই সময় কি হবে? এই সময় হচ্ছে একটা দেশে মানে কেউ টু শব্দ করতে পারবে না। মানে টু শব্দ করতে পারবে না বলতে এই সেন্সে মানে মানুষ গ্যাদারিং হইতে পারবে না। ধরো এক জায়গায় 4-5 জনের বেশি মানুষ গ্যাদারিং হইতে পারবে না। গ্যাদারিং হইলেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তো 144 ধারা যখন জারি করছে তখন তো আমরা এটা মাইনে নিব না। আমরা মাইনা না নিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে যুদ্ধ মানে আমরা হচ্ছে প্রোটেস্ট করব। তখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান টিএসসি থেকে শুরু করলো একটা মিছিল। সেই মিছিল কি করলো? ধরো তোমাকে যদি ম্যাপটা একটু বুঝাই দেখো, আমাদের এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। হ্যাঁ, টিএসসি, এই টিএসসি দিয়ে এইখান দিয়ে একটা রাস্তা আছে। ওকে, তো এইখান থেকে আন্দোলন মানে শুরু হয়ে এই দিক দিয়ে এখানে হচ্ছে বর্তমান ঢাকা মেডিকেল। এই জায়গাটা হচ্ছে বর্তমান ঢাকা মেডিকেল। কিন্তু আগে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ছিল। তার মানে তোমরা যারা আর্টসে পড়বা, সবাই তো আর্টসেই আছো এখানে মোটামুটি অনেকেই, তো আর্টসে যারা আছো তাদের যে ক্লাস, সেই ক্লাস হয়তো এই বর্তমান যেটা ঢাকা মেডিকেলের এইখানে। তো এইখানে ঢাকা মেডিকেলের আমতলায় এটা ছিল। তো এইখানে আসতে না আসতেই তখন বিকাল 3টা বাজে। সেই সময় 3:30টার কাছাকাছি। সেই সময় এইখানে আসার পরে সেই সময় পূর্ব পাকিস্তানের তোমার হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম ছিল নুরুল আমিন। হ্যাঁ, ওই যে 52 দিনগুলিতে তোমার বঙ্গবন্ধু বলেছিল না যে মানুষের যখন বিপদ আসে তখন সে পদে পদে ভুল করে। এই নুরুল আমিন কি করলো? নুরুল আমিন বললো যে ছাত্রদের উপর তুমি গুলি চালাও। তখন পুলিশটা কি করলো? গুলি চালাইলো, কাঁদনে গ্যাস ছুড়লো, আরো অনেক কিছু করলো। সেই সময় মারা যায় কে? 21 ফেব্রুয়ারি মারা যায়। ওকে, 21 ফেব্রুয়ারি মারা যায় বরকত, মারা যায় ওহিউল্লাহ, মারা যায় সালাম, মারা যায় জব্বার। হ্যাঁ, এরা যখন মারা গেল 21 ফেব্রুয়ারি, ঠিক তার পরের দিন আবার এই যে এইখানে কি করা হলো? এইখানে একটা তোমার জায়গা আছে, তার নাম হচ্ছে শহীদ মিনার। তার নাম কি? তার নাম হচ্ছে শহীদ মিনার। এই শহীদ মিনারের এইখানটায় হচ্ছে একটা জানাজা পড়া হলো, গায়বী জানাজা। সেই গায়বী জানাজা পড়ার পর এখানে মানে এখানে হচ্ছে শোভাযাত্রা নিয়ে বা আরেকটা মিছিল নিয়ে তারা যখন একটু সামনের দিকে আগাইলো, সেই 22 ফেব্রুয়ারি শফিউরের উপর কিন্তু হত্যাযজ্ঞ চালানো হয়। মানে 22 ফেব্রুয়ারি শহীদ হয় কে? 22 ফেব্রুয়ারি শহীদ হয় কিন্তু শফিউর, কিন্তু 21 ফেব্রুয়ারি শহীদ হয়েছিল বাকি যারা আছে তারা। ওকে, এবং এই ওহিউল্লাহ আছে যে এও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বরকত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, সালামকে নিয়ে আমরা বিস্তারিত পড়বো, কার পেশা কি ছিল এগুলো কিন্তু আমাদের অনেক জানতে হয়। ওকে, ঠিক আছে, তাহলে চলো এটা একটু দেখলাম। পরে কোশ্চেন ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদকে? ভাষা আন্দোলনের যতগুলো শহীদ ছিল এর মধ্যে সর্বকনিষ্ঠকে একটু জানতে চাই। ভাই বলো তো, এই কোশ্চেনটার উত্তর করো। ওকে আচ্ছা, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাইয়ে যাই। সীমারতন, পালানোর দিন এখন আর নাই, এখন দিন চেঞ্জ হয়েছে, এখন সব অ্যাডমিশনের দিন। এখন মনে করতে হবে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল আর একটু বেশি পড়ি। হ্যাঁ, এখন গান হওয়া উচিত এমন। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন? ওকে, শখ কত? আচ্ছা ঠিক আছে। ওকে দেখো আমরা কি বললাম, এইটার উত্তর কি হবে? 9 না 10। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদকে? ওকে, একটু জানতে চাই কমেন্টসের উত্তর দাও। ওকে, ঠিক আছে। সীমা আক্তার শোভা বলছো 10-এ ডি। আব্দুল্লাল মাহিন বলছো বি। ঠিক আছে, রীতি আছো, পারভেজ আলম আছো। ওকে, একটু বলো তো ভাই এটার উত্তর কি হবে? ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমাদের লাইভ ক্লাস কখন হয়? পারভেজ হোসাইন,
আপনাদের লাইভ ক্লাস কখন হয়? লাইভ ক্লাস কিন্তু আমাদের প্রতিদিনই হচ্ছে, হ্যাঁ। সো পেজে একটু চোখ রাখো। এরপর ওয়াসিম পারভেজ আছো, এরপর তাকবীর আছো, এরপর মিরাজ আছো, ফাহমিদা আছো, এরপর সুলতানা, এরপর হচ্ছে রাহুল সরকার, এরপর রাতের শুকতারা নাকি? এই যে রাতের শুকতারা আছে না, সাধারণ জ্ঞান পড়াই তো। দেখো রাতের শুকতারা, এখন আর রাতের শুকতারা বলতে নিজের পাখিকে বুঝবা না। রাতে যে শুকতারা বলি, শুকতারা রাতে শুকতারা হয় না, শুকতারা হয় ভোরের, ঠিক আছে? ভোরের হয় শুকতারা, ভুল লেখছো, ঠিক আছে? ভোরের কি হয়? ভোরের হয় ভাই শুকতারা, হ্যাঁ ভোরের হয় শুকতারা। এই শুকতারা মানে কি ভাইয়া? শুকতারা মানে কি? শুকতারা কি আসলে কোনো তারা? শুকতারা কিন্তু ভাই আসলে কোনো তারা না। শুকতারা কিন্তু তারা না। শুকতারা কি? শুকতারা হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ যেটা আছে সেটাকে আমরা ভোরের আকাশে বলি শুকতারা, আর এটাকে সন্ধ্যার আকাশে বলি আমরা সন্ধ্যা তারা। ওকে, তার মানে রাতের যে শুকতারা বলছে একজন, ও আসলে ভুল লেখছে, সন্ধ্যা তারা। এটা কোনটা? এটা হচ্ছে সন্ধ্যা তারা, ঠিক আছে? এটা হচ্ছে সন্ধ্যা তারা বেসিক্যালি। ওকে ওকে, শুকতারা এবং সন্ধ্যা তারা, এটাকে আসলে বেসিক্যালি শুক্র গ্রহ। তার মানে একজনে তার আইডির নাম দিয়েছে ভোরের শুকতারা। ভাইয়া তুমি ভোরের শুকতারা, এটা ভুল লিখেছো। এটা হবে রাতের শুকতারা। ওকে, এটা হবে ভোরের শুকতারা, যে এটা ঠিক হবে, কিন্তু রাতের শুকতারা ভুল। ওকে, আমরা দেখি ভাষা আন্দোলনের সময় সর্বকনিষ্ঠ যে শহীদ, তার নাম ছিল কি? তার নাম ছিল ওহিউল্লাহ, ঠিক আছে? এই বরকত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, শফিউল্লাহ ছিল 22 ফেব্রুয়ারিতে শহীদ হয়, আর এই যে একজন আছে সালাম হাজার সালাম, ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে। দেখো 1952 সালে আবুল বরকত, ওকে আবুল বরকত, এই আবুল বরকতের ডাকনাম কি ছিল? ওকে, ডাকনাম কি ছিল? তুমি মনে রাখবা কিভাবে একদম সুইট একটা টেকনিক দিয়ে দেবো, ঠিক আছে? এই কোশ্চেনটার উত্তর একটা সুইট একটা টেকনিকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে, ইকো আসে কেন? ইকো তো আসার কথা না, ঠিক আছে? শেখ হাসিনা, ওকে শেখ হাসিনা আজ ফাগুনি পূর্ণিমা রাতে, আচ্ছা শেখ হাসিনাকে বলতেছে নাকি? রশনি আরা, ইসমাইল হোসাইন, ওকে আফরোজা মিম, মার্জি আফরোজ আছো, এরপরে হচ্ছে আফসানা মিম আছো, সিনথিয়া আফরান মিম আছো, এত মিম, সীমা রতন। ওকে, ঠিক আছে। যারা এখন পর্যন্ত ক্লাস শেয়ার করো নাই তারা দ্রুত একটু শেয়ার করে দাও। ক্লাসে কি ইকো আসে? ইকো তো আসার কথা না। ওকে 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 ওকে, ঠিক আছে। আমাদের রাহুল সরকার বলছে আবাই, এরপর হচ্ছে রকি বলছে 11D আবুল, এরপরে হচ্ছে নুসরিন মিতু বলছো, এরপর হচ্ছে আরিনা আছো, এরপর হচ্ছে আফরান মাহিন আছো, এরপরে মুমিনুল ইসলাম, অনেকেই তোমরা আছো। আমরা এটা একটু দেখি, হ্যাঁ এটার উত্তর কি হবে? দেখো আমি কি বললাম? আমি বললাম হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনে আবুল বরকত সম্পর্কে একটু বলি। আবুল বরকত, ওকে, এই আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বরকত, ঠিক আছে? কিভাবে মনে রাখবা? দেখো মানুষ, এই যে বরকত, আমরা বলি না কেউ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ঠিক আছে, তখন আমরা কি বলি? আল্লাহর বরকতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো। এই জন্য বরকতের জিনিস এভাবে মনে রাখবা, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক আছে? ঢাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে সে হচ্ছে, দেখবা যে দিদার ভাই যেহেতু তোমাকে এটা পড়াচ্ছে, তোমার দিদার ভাই কোন ডিপার্টমেন্টে পড়ে? রাষ্ট্রবিজ্ঞানে। তার মানে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট। কোথায়? রাষ্ট্রবিজ্ঞান। তোমার দিদার ভাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 85তম ছিল, তারপরে সে এখন রাষ্ট্রবিজ্ঞানে পড়ে, ঠিক আছে? ওকে 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 ওকে, দেখো আবুল বরকত পাইলাম, এরপরে ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞানে পড়লো। তার একটা সংক্ষিপ্ত নাম দেখো, তার নাম হচ্ছে আবুল। আতে কি? আতে হচ্ছে ঠিক আছে? আতে হচ্ছে আর পরে হচ্ছে বরকত, বতে হচ্ছে ঠিক আছে? বতে হচ্ছে ঠিক আছে? ওকে, আব পাইলাম। আবের পরে কি হবে? একটা আই হবে। আবুর পরে কি হবে? আর আবের পরে আই, তার মানে তার ডাকনাম ছিল আবাই, হ্যাঁ তাকে বাবাই বলতো, এবং যেহেতু তার নাম ছিল হচ্ছে আবুল বরকত, সুতরাং তার সাথে হচ্ছে বাবাইয়ের শেষের আই, ঠিক আছে? আবাই, ঠিক আছে? আবাই ছিল হচ্ছে আমাদের কার? আবাই ছিল হচ্ছে আমাদের শহীদ আবুল বরকতের ডাকনাম। আবুল বরকতের ডাকনাম কি তাহলে? আবাই। ওকে ওকে, আশা করি মনে থাকবে, ঠিক আছে? টেকনিক দিয়ে পড়ানোর খেলাটা। ওকে, দেখো 1952 সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিল? আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়াইছিলাম তখন কিন্তু এটা বলছিলাম, ঢাবির ভিসি কে ছিল? ওকে 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 ওকে, আচ্ছা হ্যাঁ, শহীদ মিনার নিয়ে একটু পরে কথা বলবো, সমস্যা নাই। শহীদ মিনার, ওকে শহীদ মিনার, দেখো বর্তমান শহীদ মিনার যেটা আছে, একটু পরে কথা বলতেছি, প্যারা নাই। ওকে ওকে, সীমা রতন, আচ্ছা ঘুরতে যাবে, সমস্যা নাই। আবাই, তোমরা অনেকেই আবাই লিখছো, ঠিক আছে? শেয়ার ডান। সোরাইয়া ইসলাম, থ্যাংক ইউ। ওকে সোরাইয়া ইসলাম, অনেক থ্যাংক ইউ, ঠিক আছে? আমরা দেখি এটার উত্তর কি হবে, এইটার উত্তরটা একটু দেখতে চাই। ওকে 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 ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি কি বলবে। 52 ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই অনেক সময় ভিসি ছিলেন, হ্যাঁ অনেকেই অনেক সময় ভিসি ছিলেন। এই যে
তোমার হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। এই বিচারপতি আবু সাইদ চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের সময়কালীন ভিসি। মুক্তিযুদ্ধের সময়কালীন ভিসি কি, মুক্তিযুদ্ধের সময় ভিসি ছিলেন হচ্ছে এই বিচারপতি আবু সাইদ চৌধুরী। পাশাপাশি এই বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি একধারে তিনি বিচারপতি ছিলেন, বিচারপতি ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি ঢাবির ভিসি ছিলেন। ডিইউ এর কি ছিলেন? ডিইউ এর ভিসি ছিলেন। ডিইউ এর ভিসি ছিলেন কে? তোমার হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। কতগুলো পদ ছিল। পাশাপাশি 1971 সালে এই যে বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি 1971 সালে ইংল্যান্ডে ছিলেন। ইংল্যান্ডে মানে লন্ডনের হাই কমিশনে তিনি হচ্ছে বাংলা ভাষার জন্য বা বাংলাদেশের মানুষের জন্য তিনি কিন্তু বৈশ্বিক সমর্থন আদায় করেন। আর পাশাপাশি এই সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তার সম্পর্কে একটু বলি। তিনি প্রথম ছাত্র হিসেবে ভিসি। তিনি প্রথম ছাত্র হিসেবে ভিসি মানে ছাত্র থাকার পরে পরবর্তীতে শিক্ষক হয়েছে, পরবর্তীতে ঢাবির ভিসি হয় এই ব্যক্তি। পাশাপাশি ইনি হচ্ছে ভাষা আন্দোলনের সময় ভিসি। ভাষা আন্দোলনের সময় ভিসি হচ্ছে ডক্টর মোয়াজ্জেম হোসেন। পাশাপাশি তার আরো একটা পরিচয় আছে। তুমি জানো 1949 সালে তিনি কি করে? 1949 সালে হচ্ছে শেখ মুজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কার করা হয়। তিনি সেই সময় বহিষ্কার করে হচ্ছে এই ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। পাশাপাশি তার সম্পর্কে আরো একটা তথ্য হচ্ছে, তুমি জানো বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে কি? একজন রাষ্ট্রপতি ছিলেন কে? কিছুদিন আগে একজন রাষ্ট্রপতি ছিলেন আমাদের জিল্লুর রহমান, আছে না? সেই জিল্লুর রহমানকেও কিন্তু বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তার মানে এত কিছু কাজ করছেন একজন মাত্র মানুষ, তার নাম হচ্ছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তার মানে এই দুজন মানুষ, যে এটা অনেক সময় এই দুজন থেকে আমি স্টার দিয়ে রাখতেছি, কারণ এই দুজন থেকে অনেক বেশি কোশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে চলো পরে কোশ্চেনটার উত্তর করবো আমরা। কেন্দ্রীয় শহীদ মিনার, বর্তমান বাংলাদেশের কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে। এখান থেকে শহীদ মিনারকে এখন পোস্টমর্টেম করে দেবো, যা আছে শহীদ মিনার রিলেটেড, যা কোশ্চেন হতে পারে। ওকে ঠিক আছে। আচ্ছা সীমারতন, আচ্ছা হাইলাইট করছি, পাশাপাশি আইডিতে শেয়ার করছি। গুড। ওকে আচ্ছা জিল্লু। আচ্ছা এই জিল্লু কিন্তু সেই জিল্লু না, জিল্লু মালদে, এই জিল্লু কিন্তু সেই জিল্লু না। এই জিল্লু হচ্ছে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, জিল্লুর রহমান। ঠিক আছে। আমাদের 13, এরপর হচ্ছে স্বর্ণা বলছো, এরপর হচ্ছে রুহুল সরকার বলছো বি, হামিদুর রহমান নাকি? এরপর হচ্ছে আব্দুল্লাল মাহিন, এরপর তামান্না তাবাসসুম, এরপর মাশফিয়া কুইন ফাহিমা, এরপরে আরে শান্ত। কি হবে এটার উত্তর? আব্দুল্লাল মাহিন কি হইতে পারে এটার উত্তর? আমরা দেখি বাংলাদেশের বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে। ঠিক আছে, এই যে শহীদ মিনার যেটা বর্তমান বাংলাদেশে আছে, ঠিক আছে, বর্তমান বাংলাদেশে আছে। এই শহীদ মিনারটা বেসিক্যালি ভাইয়া, এই শহীদ মিনারটা এরকম শহীদ মিনার। এরপরে মাঝখানে আবার একটা আছে এরকম, মাঝখানে এরকম একটা আছে, এরকম একটা আছে, আবার এইদিকে আর একটা আছে, তাই না? এইদিকে আর একটা আছে। তো এই যে বর্তমান বাংলাদেশের যে শহীদ মিনার, এই শহীদ মিনার যেটা বর্তমান, এইটার স্থপতি ভাই হামিদুর রহমান। এটার স্থপতি ভাই হামিদুর রহমান। শহীদ মিনার নিয়ে পোস্টমর্টেম করে দেবো একদম। প্রথম হইলো, তুমি দেখো 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদ হয়েছে না? তারপরে 22 ফেব্রুয়ারি শহীদ হলো শফিউর। ঠিক তারপরের দিন 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারিতে কি হয়? 23 ফেব্রুয়ারিতে ঢাকায় প্রথম শহীদ মিনার স্থাপন করা হয়। ঠিক তারপরে 24 ফেব্রুয়ারি এটা ভেঙে দিলে আবার শহীদ মিনার স্থাপন করা হয়। সেই শহীদ মিনার স্থাপনে যে যার হাত ধরে উদ্বোধন করে সে হচ্ছে শফিউরের বাবা। শফিউরের বাবা হচ্ছে সেই সময় করে, শফিউরের বাবা। কিন্তু ভাইয়া এই শহীদ মিনারটা আবার ভেঙে দেয়, এই শহীদ মিনারটাও ভেঙে দিলে পরবর্তীতে বাংলাদেশে যেই বর্তমান যে শহীদ মিনারটা আছে, সেই শহীদ মিনারটা 1963 সালে এই শহীদ মিনারটা কিন্তু ভাই স্থাপন করা হয়। এবং এই স্থাপনটা করে হচ্ছে স্থপতি, মানে আমাদের তোমার হচ্ছে স্থপতি বা ভাস্কর কে ছিলেন? সে ছিলেন হামিদুর রহমান। কিন্তু এই বর্তমান যে বাংলাদেশের যে শহীদ মিনারটা তুমি দেখতে পারো, এই শহীদ মিনার হচ্ছে ভাই এমন একটা জায়গা, ধরো এইখানটায় শহীদ মিনার, এইখানটায় শহীদ মিনার, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে। এইখানটায় হচ্ছে ভাই মেডিকেল, এইখানটায় ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ, এইখানটা হচ্ছে বুয়েট, এখানটা হচ্ছে বুয়েট, এখানটা হচ্ছে বুয়েট। আর এই পাশটা হচ্ছে ডিইউ,
এই পাশটাও ডিইউ। তার মানে তুমি দেখো বাংলাদেশের শহীদ মিনার হচ্ছে এমন একটা জায়গা যার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যার পাশে ঢাবি আছে, যার পাশে ঢাকা মেডিকেল আছে, যার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বুয়েটও আছে, ঠিক আছে? ওকে, এবং পাশাপাশি বর্তমানে যে শহীদ মিনারটা আছে সেটা হচ্ছে কার হাত ধরে? সেটা হচ্ছে বরকত। তুমি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে বরকত আছে, সেই বরকত যে শহীদ হয়েছিল তার মা এসে উদ্বোধন করে এটা। এরপর মইনুল ইসলাম কি করে? মইনুল ইসলাম ভাইয়া সে হচ্ছে বর্তমান তুমি জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে যে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধের স্থপতি মইনুল ইসলাম। এই হামিদুজ্জামান খান কয়েকদিন আগে মারা গেল। এই হামিদুজ্জামান খান কিন্তু ওই যে তোমার সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা করেছে, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, পাশাপাশি জাগ্রত চৌরঙ্গিও করেছে কিন্তু হামিদুজ্জামান। ওকে, শামীম শিকদার অনেক গুরুত্বপূর্ণ ভাস্করের যে কাজ করেছে। ওকে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর আমরা দেখবো 14 নম্বর কোশ্চেন, বাংলা ভাষা আন্দোলনের ভিত্তিতে উপন্যাস কোনটি? ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত প্রথম উপন্যাস বা উপন্যাস কোনটি এর মধ্যে? ঠিক আছে, ওকে, প্রথম উপন্যাস বা উপন্যাস কোনটি এটা একটু জানতে চাই ভাই, একটু কমেন্টস করো। ওকে 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 আচ্ছা, রমনা পার্ক, এটা কে বলবে? রমনা পার্ক, আচ্ছা ঠিক আছে, রমনা পার্ক সম্পর্কে আমরা বলবো, সমস্যা নেই। ওকে 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 ঠিক আছে, আমরা দেখি ভাষা আন্দোলন রিলেটেড উপন্যাস বা সাহিত্য। ওকে, সাহিত্য আমরা উপন্যাস বলেছি, উপন্যাস কয়েকটা উপন্যাস আছে। ওকে, কয়েকটা উপন্যাস আছে কয়েকটা, এর মধ্যে আছে হচ্ছে একটা এখানে আছে, বাকিগুলা যদি আমরা দেখি, ওকে, বাকিগুলা যদি আমরা দেখি যেরকম ঘর মন জানালা একটা উপন্যাস আছে, এরপরে একটা আছে, ওকে 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 ঠিক আছে, আচ্ছা একটা আছে ঘর মন জানালা, একটা আছে তোমার হচ্ছে আর্তনাদ, হ্যাঁ আর্তনাদ, এগুলো হচ্ছে উপন্যাস। এবং প্রথম উপন্যাস যেটা এইটা কিন্তু এই যে কয়েকদিন আগে আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল সেই সময় অনেক বেশি ভাইরাল হয়েছিল। হ্যাঁ, একটা ডায়লগ যে আসছে ফাগুনে কি হবে? আসছে ফাগুনে দ্বিগুণ হবে, আসছে ফাগুনে কি হবে? দ্বিগুণ হবে। এই আসছে ফাগুনে দ্বিগুণ হবে, এই যে ডায়লগগুলা বেসিক্যালি আমাদের সেই সময় অনেক বেশি মোটিভেট করেছিল। এবং ভাষা আন্দোলনের সময় যে প্রথম যে উপন্যাসটা, তার নাম হচ্ছে আরেক ফাগুন। তার নাম কি? তার নাম হচ্ছে ভাই আরেক ফাগুন। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আরেক ফাগুন। ওকে, আরেক ফাগুন এই উপন্যাসটা রচনা করে যে, তার নাম হচ্ছে জহির রায়হান। ঠিক আছে, জহির রায়হান হচ্ছে আরেক ফাগুন উপন্যাস রচিত করে। ঠিক আছে, আরেক ফাগুন। ওকে 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 তোমাদের কমেন্টস দেখে তো ভালোই লাগতেছে, এক একজন এক এক ধরনের কমেন্টস করতেছে। ওকে 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 পাশাপাশি আমি যদি বলি কবর কি? কবর ছিল ভাষা আন্দোলনের জন্য প্রথম নাটক। প্রথম নাটক ছিল কবর। কিন্তু প্রথম উপন্যাস কি ছিল? প্রথম উপন্যাস ছিল হচ্ছে আরেক ফাগুন। ওকে 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 ঠিক আছে, আচ্ছা তুমি কে আমি কে পরাচোর পরাছো সিনতে আফরিন মিম। এই পরাচুরি করলে কিন্তু কাজ হবে না ভাইয়া, দুষ্টুমি করা যাবে না, দুষ্টু কোকিলদের কিন্তু অ্যাডমিশনে কাজ হবে না। ঠিক আছে, আমার ভাই রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি গানের রচয়িতাকে, এটা একটু কমেন্টস করো, তোমাদের সাথে আমি একটু গল্প করি। ওকে ওকে ঠিক আছে, ওকে 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 খুব ভালো। আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। ঠিক আছে, আসছে ফাগুনে হব আমরা দ্বিগুণ, সমস্যা নেই। ওকে 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 নাটক কবর নাটক, হ্যাঁ কবর নাটক ঠিক আছে, কবর নাটক হচ্ছে মুনির চৌধুরীর। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, ওকে তাহলে চলো আমরা বাকিটা আমরা দেখি। এটা কি বললাম? এটা হচ্ছে ওকে, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি গানটা, এই গানটার রচয়িতা একজন। ঠিক আছে, এই গানটার রচয়িতা একজন, দেখো এই গানটা প্রথম রচনা করে, এই গানটার রচয়িতা বা হচ্ছে আমাদের যে গানটা রচনা করে লিখে হচ্ছে তোমার আব্দুল গাফফার চৌধুরী। হ্যাঁ, পাশাপাশি এই গানটার প্রথম সুর করেছিল কে? ওকে 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 আচ্ছা, এই গানটার প্রথম সুর করে হচ্ছে আব্দুল লতিফ। এই গানটা যখন হয় তখন এটাকে প্রথম সুর করে কে? প্রথম সুর করে হচ্ছে আব্দুল লতিফ। কিন্তু পরে যে আমরা দেখি 1954 থেকে বর্তমান পর্যন্ত এই গানটা আমরা যার কণ্ঠে শুনি তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আলতাফ মাহমুদ। ওকে, বর্তমানে কে আছে? বর্তমানে এই গানটা সুরকার কে? বর্তমানে আমরা যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে গানটা আছে, এই গানটা হচ্ছে আলতাফ মাহমুদের গাওয়া, কিন্তু প্রথম গেয়েছিল এটা আব্দুল লতিফ। ওকে, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, আব্দুল লতিফ হচ্ছে প্রথম গান গায়, কিন্তু আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে এই গানটার মূলত লেখক। এই গানটা প্রথম থেকেই বেশ ভাইরাল ছিল।
প্রথম থেকেই বেশ ভাইরাল ছিল, কিন্তু কিন্তু জহির রায়হানের একটা হচ্ছে উপন্যাস আছে, একটা হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র আছে, যে চলচ্চিত্রের নাম কি, যে চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। সেই জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে কিন্তু ভাইয়া এই গানটা ইউজ করা হয়, তখন এই গানটার জনপ্রিয়তা আরো বেশি বেড়ে যায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ওকে ওকে ওকে, তাহলে এই কোশ্চেনটা উত্তর করো 16 নাম্বার, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটার সুরকারকে। ওকে, এটা তোমার অবশ্যই পারা উচিত, এটা তোমার অবশ্যই পারা উচিত। ওকে 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 ওকে, প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ, হ্যাঁ প্রথম সুরারোপ করে আব্দুল লতিফ, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। তোমরা যেই পরিমাণ ভণ্ড এইটা পারা উচিত, যতই ভণ্ড হও না কেন 16 পারা উচিত। 16তে আমরা কি বললাম, 16তে আমরা বলেছি আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? সুরকার হচ্ছে ভাই একটু আগেই বলেছি আমরা, প্রথম শুরু করে হচ্ছে আব্দুল লতিফ, কিন্তু বর্তমান সুরকার হচ্ছে আমাদের আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ হচ্ছে বর্তমান সুরকার, ঠিক আছে। এটা তোমাদের অবশ্যই পারার কথা। দেখো পরের কোশ্চেন ভাইয়া, বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদে কত তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? তার মানে বাংলা স্বীকৃতি বললাম, এখন আসবো হচ্ছে বাংলার স্বীকৃতি, ঠিক আছে। বাংলা স্বীকৃতি দেয় কে? বাংলা স্বীকৃতি দেয় কত সালে? ওকে 17 নম্বর কোশ্চেন, বাংলা স্বীকৃতি দেয় কত সালে? ওকে 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 ভাই, এটা একটু জানতে চাই তোমাদের কমেন্টস। ওকে, লিপি আছো, সাদিয়া বিনতে বেলাল, এরপর সীমা রতন, এরপরে হচ্ছে অবনী, সিনথিয়া আবরার মিম, রোমা পাল, এরপর সীমা রতন, ওকে মাসফিয়া কুইন, ফাহিমিদা, এরপর এমআর রকি আছো, মৌসুমি আক্তার আছো, ইসমাইল হোসাইন, ওমর ফারুক, এরপর হচ্ছে আচ্ছা নুরাইশা ইভা আছো। ওকে ঠিক আছে, অনেকেই তোমরা আছো। আমরা একটু দেখি এটার উত্তর কি হতে পারে ভাইয়া, এটার উত্তর কি হতে পারে এটার উত্তর। ওকে ওকে, আমরা কি বললাম, আমরা হচ্ছে দেখো গণপরিষদ কত থেকে কত সাল ছিল? গণপরিষদ ভাইয়া কনসেপ্টটা কত থেকে কত ছিল? আমরা জানি গণপরিষদ হচ্ছে সংবিধান রচনার আগ পর্যন্ত, তার মানে 1900 কত সাল? 1900 হচ্ছে ভাইয়া 1947 থেকে 1956 সাল পর্যন্ত পাকিস্তানের ছিল হচ্ছে গণপরিষদ। তার মানে 56-র পরে যায় হয় হচ্ছে সংসদ, 56-র পরে যায় হয় পার্লামেন্টের আগে ছিল গণপরিষদ। তার মানে 56 ভাই এখানে হবে না। 52 সালে তো আমাদের এটা গণপরিষদের স্বীকৃত হয় না, এটাও হবে না। 53 হবে না, হবে কত? 9 মে 1954 সালে ভাইয়া, 1954 সালে তাহলে কি হয়? 1954 সালে পাকিস্তানের গণপরিষদে এটা স্বীকৃতি পায়, গণপরিষদ। ওকে, গণপরিষদে স্বীকৃতি পায়, হচ্ছে 1954 সালে। কিন্তু 1956 সালে কি হয় দেখো, 1956 সালে ওকে 1956 সালে যেটা হয়, 1956 সালে হচ্ছে কি হয়, সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়। সাংবিধানিক ওকে, সাংবিধানিকভাবে মানে সংবিধান যেহেতু রচনা করা 56-তে, এই 56-তে সাংবিধানিকভাবে স্বীকৃতি পায় হচ্ছে কে? বাংলাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় হচ্ছে 1956 সালে। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনটা একটু দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হয় কত সালে? বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? ওকে 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 ওকে, বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? একটু জানতে চাই, কমেন্টস করো। ওকে 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 ওকে, আমরা দেখি এটার উত্তর কি হবে। ওকে ওকে ওকে, এটা কি হবে, এটা কি হতে পারে? ওকে ঠিক আছে, দেখো আমরা কি বললাম, বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1949 সালে, নাকি? কত সাল? 49-এর ঠিক 50 বছর পর। কত সাল? ওকে কত সাল হবে ভাই? কত সাল? ওকে ওকে, দেখো 1900 কত সাল? 1999 সাল। 1999 সালের 17 নভেম্বর, 1999 সালে 17 নভেম্বর ওকে 17 নভেম্বর ইউনেস্কো নামে একটা প্রতিষ্ঠান, ওকে ইউনেস্কো কিন্তু 188 দেশের 188টি দেশের সম্মিলিতভাবে 188টি দেশের তোমার হচ্ছে একসাথে নিয়ে কি করা হয় সমর্থনে, এই যে এটা 1999 সালে আমাদের হচ্ছে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যেটা হচ্ছে ইউনেস্কোর কততম? ইউনেস্কোর হচ্ছে ওকে ইউনেস্কোর 31তম সম্মেলনে, জাতিসংঘের না কিন্তু ইউনেস্কোর 31তম সম্মেলনে, ঠিক তার পরের বছর
তার মানে 2000 সালে কিন্তু প্রথমবারের মতো পৃথিবী জুড়ে কি হয়, পৃথিবী জুড়ে এই মাতৃভাষা দিবস পালিত হয়। ঠিক আছে, পৃথিবী জুড়ে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ওকে, আমাদের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো মাতৃভাষা দিবস, এটা হচ্ছে ইউনেস্কো, তুমি জানো, এটার আলাদা করে বলার দেওয়ার কিছু নাই, মাত্রই বলে দিছি। পরে কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? তাহলে বাংলাদেশ পৃথিবীর একটা দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওকে ওকে ওকে, আমাদের মিটন বড় বলছে পালন করা হয় 2000 সাল থেকে। হ্যাঁ, ওকে, আমাদের মাঝে কাজী নজরুল ইসলাম আছে, তাই নাকি? কি বলো, দেখা উচিত। ঠিক আছে, হ্যাপি বার্থডে দিদার ভাই। কি বলো, আল্লাহ, আমার বার্থডে কবে? আমার বার্থডে তো 16ই অক্টোবর। ওকে ওকে ওকে, আচ্ছা, আমি কালকে উত্তর দিছি 1999, কালকে উত্তর দিছো সোহাগ। ঠিক আছে, আমি আজকেই পড়ে ফেলছি, সমস্যা নেই। ওকে, আমরা দেখি মিটন বড়ুয়া আছো, এরপর হচ্ছে রাহুল সরকার বলছো সিয়েরা লিওন। ওকে, এরপরে আমাদের এরপরে হচ্ছে তোমরা অনেকেই আছো, অনেকেই উত্তর করছো। এরপরে রিফাত আসো। ওকে ওকে, এরপরে হচ্ছে মিটন বড়ুয়া, এরপর হচ্ছে রুহুল সরকার, তোমরা অনেকেই আছো। আমরা কি বললাম, এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পৃথিবীর একটা দেশ, তার নাম কি? তার নাম হচ্ছে সিয়েরা লিওন। এটা হচ্ছে আফ্রিকার একটা দেশ। তার সম্পর্কে কয়েকটা কথা বলি। কেন সে আফ্রিকা মহাদেশের একটা দেশ? সে তো বাংলাদেশের পাশে না। আফ্রিকার একটা দেশ, সে হচ্ছে বাংলাদেশের পাশে না, তবুও কেন বাংলাকে স্বীকৃতি দিল? কারণ তুমি জানো, বাংলাদেশের যে আর্মি, এই আর্মিরা কিন্তু অনেক সময় জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন, সেই শান্তিরক্ষা মিশনে কিন্তু বিভিন্ন দেশে যায়, যে বিভিন্ন দেশে গিয়ে সেই দেশের যতগুলো ঝামেলা আছে, এই ঝামেলাগুলো সলভ করে বাংলাদেশ আর্মি। তো বাংলাদেশ আর্মি ঝামেলাগুলো সলভ করার কারণে একটা দেশ আছে সিয়েরা লিওন, সেই সিয়েরা লিওনে গিয়েও কিন্তু বাংলাদেশের যে শান্তিরক্ষা বাহিনী তারা গেছে, সেই সেনাবাহিনী গিয়ে এই দেশের গৃহযুদ্ধ থামায়, পাশাপাশি এই দেশের অনেক কাজ করে দেয়। এই জন্য সিয়েরা লিওন খুশি হয়ে বাংলাকে সেই দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে বা সরকারি ভাষা করে। তার নাম কি? তার নাম হচ্ছে সিয়েরা লিওন। ঠিক আছে, ওকে ওকে ওকে, এটার উত্তর হচ্ছে সিয়েরা লিওন। আশা করি বুঝছো, আমরা অনেক কিছু পড়াই ফেলছি। এখন তোমাকে একটা কথা বলবো, তোমাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে ভাইয়া তোমাদের এই অ্যাডমিশনের সময়ের কথা তুমি বলতেছো, এই সময় অনেক বেশি পরিমাণ হতাশা, অনেক বেশি পরিমাণ দুর্দশা, অনেক বেশি পরিমাণ নার্ভাসনেস কাজ করে। ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমার হবে তো? তোমার একটা সিট নিশ্চিত করার জন্য আমি তোমাকে যেই কথাটা বলতে পারি সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করো। এই কঠোর পরিশ্রমের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, তার নাম কি? তার নাম হচ্ছে স্মার্ট গাইডলাইন। ঠিক আছে, গাইডলাইন। কারণ তুমি যদি নাই জানো যে তোমার কি পড়া উচিত, তুমি যদি নাই জানো তোমার কতটুকু পরিশ্রম করা উচিত, তাহলে তো তোমার পক্ষে সম্ভব না। এই জন্য বাংলাদেশের এই অনলাইন জগতে সব থেকে বেশি যেই প্রতিষ্ঠানটার উপর সবাই সব থেকে বেশি ভরসা রাখে, তার নাম হচ্ছে এই গন্তব্য ঢাবি। ঠিক আছে, বাংলাদেশের আমাদের এই এডটেক বা হচ্ছে অ্যাডমিশন দুনিয়াতে সব থেকে বেশি যাদের কোর্সে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, তার নামই গন্তব্য ঢাবি। যাদের হাত ধরে সব থেকে বেশি স্টুডেন্ট চান্স পায়, তার নামই গন্তব্য ঢাবি। এই গন্তব্য ঢাবি থেকে ভাইয়া তুমি যদি এখন ভর্তি হও, তুমি এখানে 45% ডিসকাউন্ট পাবা। 45% ডিসকাউন্ট পাবা তুমি যদি এখন ভর্তি হও। তোমার জন্য এখন থাকছে মাত্র 2000 টাকায়। মাত্র 2000 টাকায় আমাদের কোর্সটা থাকতেছে, মাত্র 2000 টাকায়। তবে তুমি যদি আমাদের এক্সট্রা ম্যাটেরিয়াল, যেরকম 7টা বই, ইউনিক 7টা বই, পাশাপাশি আমাদের যে টি শার্ট আছে, এইটাও যদি নাও, তাহলে তুমি আমাদের পুরোটা পেয়ে যাচ্ছ 900। এইটার জন্য তুমি পেয়ে যাচ্ছ, এই প্যাকেজটা পেয়ে যাচ্ছ 999 টাকায়। অথচ এই বইগুলা বাজারে কয়েক হাজার টাকায় বিক্রি করা যায়। ঠিক আছে, এখন দেখো, এখানে তোমাদের আসিফ ভাইয়া যে ইংলিশ ক্লাস নেবে, তোমাদের শুভ ভাই ইংলিশ ক্লাস নেবে, এই দুই ভাই যদি ইংলিশ ক্লাস নেয়, বেসিক টু অ্যাডভান্স, তোমার ইংলিশে কোথাও কোনো প্রবলেম থাকার কোনো একদম বিন্দুমাত্র কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নাই। ঠিক আছে, রাতুল ভাই আছে, রাফি ভাই আছে, এবং তোমাদের সাথে আরো বাংলা একজন তোমাদের হচ্ছে এসে যুক্ত হয়েছে। এত ভাইরা তোমাদের এত স্মার্টলি পড়াশোনা করাচ্ছে, তোমাদের কি কোনো কিছুতে কোনো প্রবলেম থাকার কথা? অবশ্যই না। পাশাপাশি জিকেতে আমি আছে। আমি তোমাকে বলি, গত বছর মাত্র 7টা ক্লাস নিয়েছি, মাত্র 7টি ক্লাস। সেই 7টা ক্লাস থেকে ভাই 23টা কোশ্চেন কমন পড়েছে, 23টা প্রশ্ন হুবহু কমন পড়ছে। ওকে 23টা প্রশ্ন হুবহু কমন পড়ছে। এই বছরও পড়বে। আমরা জানি কোত্থেকে কোশ্চেন কমন পড়ে। টিচারদের যারা কোশ্চেন করবে তাদের পালস আমরা বুঝি, এই জন্যই আমাদের এখান থেকে সর্বোচ্চ কমন পড়ে। ইনশাল্লাহ তোমার ব্যাচেও সর্বোচ্চ কমন পড়বে। ওকে, তোমার জন্য আমি বলছি, এখানে 120টা লাইভ ক্লাস থাকছে। কি থাকছে তুমি দেখে নিতে পারো, সবই এত সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, এত কিছু তুমি পেয়ে যাচ্ছ। জাস্ট আমাদের কোর্স ফি কত? কোর্স ফি তো তোমাকে বললাম বর্তমান ডিসকাউন্টে চলতেছে। এবং হচ্ছে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে ভাই এই নাম্বার একটা কল করো, অথবা আমাদের মেইন পেজে নক দাও। এখন তুমি একটু কষ্ট করে ভাইকে বলো ক্লাস কেমন লাগলো বা তোমার কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, সীমা রতন, আপনাদের হাত ধরে ঢাবিতে চান্স পেতে চাই। অবশ্যই আমাদের হাত ধরে চান্স পাবা, ইনশাল্লাহ। আমরা তোমাদের পাশে সবসময় আছি। ওকে,
ওকে 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 ঠিক আছে। ওকে ভাইয়া, এমন গাইডলাইন দেওয়ার কেউ নাই, আপনি একটু গাইডলাইন দিলে দেখতে। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে অবশ্যই সর্বোচ্চ গাইডলাইনের সাথে সর্বোচ্চ ভালো কিছু পাবো। ওকে, জিনিয়াস ইজ 1% ট্যালেন্ট অ্যান্ড 19% হার্ডওয়ার্ক। অবশ্যই হার্ডওয়ার্ককে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কিন্তু স্মার্টলি পড়াশোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কেন আপনি কি ক্লাস করতে, আচ্ছা ঠিক আছে, ক্লাস করতে পারেন না নাকি আরেকজন? ওকে দেখো, আচ্ছা 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 ঠিক আছে। ওকে ওকে দেখো, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? ভাই ক্লাস অনেক ভালো লাগছে, আপনি অনেক ভালো ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, ভালো ভাইয়া, অবশ্যই অবশ্যই ঠিক আছে। প্রীতি বলছো ভালো, এরপর স্বামী বলছো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, মামুন বলেছে এক্সেলেন্ট। ক্লাস তো অবশ্যই ভালো লাগবে। গন্তব্য ঢাবির এমন কোনো মেন্টর নাই যে তোমাকে সর্বোচ্চ ভালো ক্লাস নেবে না। এই এডটেক দুনিয়াতে যত টিচার প্যানেল তুমি দেখো, এর মধ্যে সব থেকে বেশি স্মার্টলি পড়াবে, বুঝায় তোমার মাথার মধ্যে ঢুকাই দিবে এমন প্রতিষ্ঠান হচ্ছে গন্তব্য ঢাবি। ওকে, সুতরাং সুতরাং ভাইয়া নিজের লাইফটাকে আরও বেশি গুছাই নেওয়ার জন্য এই সময়টার জন্য হইলেও সর্বোচ্চ চেষ্টা করো। ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটি তোমার জন্য হবে। এবং পাশাপাশি তোমার তুমি যদি এই কোর্সে পড়তে হয়, একটা জায়গা থেকে তোমার সবগুলো ইউনিভার্সিটি হয়ে যাবে। মাত্র একটা ইউনিভার্সিটি থেকে, একটা কোর্স থেকে সবগুলো ইউনিভার্সিটির জন্য আমরা পড়াবো। ওকে ঠিক আছে, আপনি অনেক ভালো ক্লাস করেন। মাফিয়া কুইন ফাহমিদা, অবশ্যই ঠিক আছে। স্বপ্নবাজ রবি, ভাইয়া আগুন, ঠিক আছে সমস্যা নাই ভাইয়া, অবশ্যই আগুন। শাকিল বলছো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, সাম্প্রতিক প্রশ্নগুলো আমরা কিভাবে পড়বো? সাম্প্রতিক তো এখনও তোমরা যা আছে পর্যন্ত টুকটাক পড়ে ফেলো, পরে ভাইয়া সাম্প্রতিকের উপর ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। ওকে 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 ঠিক আছে। আজকে তাহলে তোমাদের যেহেতু কোনো কমেন্টস নাই বা কোনো সে নাই, তো আমরা আজকে আপাতত এই পর্যন্ত শেষ করি। আচ্ছা, সীমারতন বলছে এক কথায় অসাধারণ ক্লাস ভাই, অবশ্যই অসাধারণ ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সাবধানে থাকো। তোমাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা। সর্বোচ্চ সাপোর্ট তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ ভালো কিছু আমাদের হাত ধরে হোক তোমাদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমার স্বপ্ন, তোমার পরিবারের স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ পরিমাণ এখন থেকে সচেতন হও, আদারওয়াইজ কিন্তু অনেক লেট হয়ে যাবে তোমার জন্য। ওকে ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে, শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ।